আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থাপনায় আছি আমি রাজল করিম, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। তোমাদের আজ পাঠ পরিচিতি হিসাবে যা থাকবে তা হলো উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ যারা 2022 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য বোর্ড থেকে যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্ট এর উপর আজকে আমি ক্লাস নিচ্ছি। তোমাদের যে প্রথম অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হয়েছে প্রথম সপ্তাহের জন্য, সেই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে আজকে ক্লাসটা আয়োজন করা হয়েছে মূলত। তো আজকের ক্লাসের আলোচনার বিষয়সমূহ হিসাবে যা যা থাকবে তা হলো পরন্ত বস্তুর গ্যালিলিও সূত্র, সেই গ্যালিলিও সূত্রগুলো আমরা বিবৃতি এবং ব্যাখ্যা করব। তারপর বলের সংজ্ঞামূলক ধারণা আমরা ব্যাখ্যা করব এবং অ্যাসাইনমেন্ট 1 অর্থাৎ প্রথম অ্যাসাইনমেন্টে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের যে প্রথম অ্যাসাইনমেন্টের যে টপিক যে বা শিক্ষণফল বা বিষয়বস্তু যেগুলো ছিল সেগুলো হলো অবস্থান বনাম সময়ের লেখচিত্র নিয়ে আলোচনা ছিল, পরন্ত বস্তুর গ্যালিলিও সূত্র নিয়ে আলোচনা ছিল এবং বলের সংজ্ঞামূলক ধারণা নিয়ে আলোচনা ছিল। তোমাদের 3টা টপিকের উপর ভিত্তি করেই অ্যাসাইনমেন্ট 1-এর প্রশ্নগুলো দেওয়া হয়েছিল। 3টা টপিকের উপর যে প্রথম টপিকটা ছিল অবস্থান বনাম যে সময় লেখচিত্র, এই টপিকটার উপরে অলরেডি তোমাদের রফিক স্যার ক্লাস নিয়ে নিয়েছে। তো আজকে যে বাকি দুটো টপিক আছে পরন্ত বস্তু সংক্রান্ত গ্যালিলিও সূত্র, সেই গ্যালিলিও সূত্রটা আমরা পড়ব এবং বলের সংজ্ঞামূলক ধারণা ব্যাখ্যা করব। এটা হলো আমাদের 2 নম্বর টপিক ছিল, সরি 3 নম্বর টপিক। তার মানে তোমাদের বোর্ড থেকে যে 3টা টপিক দিয়েছে শিক্ষণফল বা আলোচনার বিষয়বস্তু বা বিষয়বস্তু যেটা ছিল 3টার ভিতরে একটা আমাদের রফিক স্যার ক্লাস নিয়ে নিয়েছে এবং বাকি দুটো ক্লাস টপিক নিয়ে আমরা আলোচনা করব আজকে। এবং এই দুটো টপিক নিয়ে আলোচনা করার পর সর্বশেষে আমরা অ্যাসাইনমেন্ট 1-এর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো চলো মূল ক্লাসে আমরা ফিরে যাই। তো দেখা হয় যে পরন্ত বস্তু গ্যালিলিও সূত্র আমরা দেখছি, এখানে বিজ্ঞানী গ্যালিলিও একটা ছবি দেখানো হয়েছে। তো উনি যে সূত্রগুলো 3টা সূত্র আবিষ্কার করে এই পরন্ত বস্তুর উপর ভিত্তি করে। সূত্র 3টা আমরা প্রথমে পড়ব, বিবৃতি এবং ব্যাখ্যা করব। এখানে দেখো একটা চিত্র দেখানো হয়েছে, উপর থেকে দুইটা বস্তু ফেলা হয়েছে, একটা হালকা বস্তু একটা ভারী বস্তু, এবং বায়ুর বাধা যদি না থাকে তাহলে এই হালকা এবং ভারী বস্তু একই সময়ে নিচে পড়বে। বিজ্ঞানী গ্যালিলিও প্রথম সূত্রের ভিতরে এই কথাগুলো বলেছিল। তো এই গ্যালিলিও সূত্র 3টা সূত্রের মধ্যে এখানে খেয়াল করবে যে সূত্র 3টার জন্য আমাদের দুইটা কমন শর্ত আছে, সেই শর্ত দুটো আমরা এখন একটু আগে দেখে নেই। যে গ্যালিলিও মুক্তভাবে পরন্ত বস্তুর গতি সংক্রান্ত 3টি সূত্র প্রদান করেন। তো এখানে আমাদের এই 3টা সূত্রের জন্য আমাদের শর্ত আছে। সেই এই 3টা সূত্রের জন্য যে তিনি দুটো শর্ত দিয়েছিল, সেই শর্ত দুটোর মধ্যে প্রথম শর্তটা হলো মুক্তভাবে পড়তে হবে, অর্থাৎ বাতাসের বাধাহীনভাবে বস্তু দুটো পড়তে হবে, অর্থাৎ বাতাসের বাধা থাকতে পারবে না বস্তু দুটো পড়ার সময়, এবং স্থির অবস্থা হতে অর্থাৎ আদিবেগটা শূন্য, অর্থাৎ স্থির অবস্থা হতে আমাদের উপর থেকে এই বস্তু গুলোকে ফেলতে হবে। এই দুইটা শর্ত আমাদের এই গ্যালিলিও 3টা সূত্রের ভিতরে আমাদের প্রয়োগ করতে হবে। তো দেখো আমরা এখন প্রথম সূত্রে আসব। তো সূত্রগুলো হলো, দেখো প্রথম সূত্র যে স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ উপর থেকে যদি আমরা দুইটা বস্তুকে ফেলি, একটা হালকা বস্তু এবং একটা ভারী বস্তু, তো হালকা এবং ভারী বস্তু দুটো একই সময়ে নিচে পড়বে যদি বায়ুর বাধাটা না থাকে। এটা হলো আমাদের প্রথম সূত্র এবং এই প্রথম সূত্রে কিন্তু গাণিতিক কোনো রূপ নেই। এখন আমরা দ্বিতীয় সূত্রে আসি। দেখো দ্বিতীয় সূত্রটার গাণিতিক রূপটা এখানে খেয়াল করো, ভি সমানুপাতিক টি। এইটুক যদি তোমাদের মনে থাকে তাহলে কিন্তু দ্বিতীয় সূত্রটা বিবৃতি করতে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে। তো আমি বলছিলাম যে 3টা সূত্রই কিন্তু আমাদের ওই দুইটা শর্তের উপর ভিত্তি করে পড়তে হবে। সেটা হলো বায়ুর বাধা থাকতে পারবে না এবং এটা স্থির অবস্থা থেকে ফেলতে হবে। তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে প্রাপ্ত বেগ, সেই বেগটা হলো আমাদের পড়ার সময়টা যে ভূপৃষ্ঠে পড়তে যে সময়টা লাগবে সেই সময় সমান হতে, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু টি। আমি আবারও বলছি, দেখো
যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এটা হলো আমাদের দ্বিতীয় সূত্র। এই দ্বিতীয় সূত্রে আমরা যদি ব্যাখ্যাটা দেখতে চাই, যদি আমরা দুইটা স্টেপ নেই, একটা হলো অর্থাৎ ভি সমানুপাতিক টি, তার মানে এখানে আমরা লিখতে পারি যে ভি বাই টি ইকাল টু ধ্রুবক। এখন যদি অর্থাৎ এখানে আমরা বলবো যে বেগ এবং সময়ের অনুপাতটা ধ্রুবক। যদি আমরা এখানে দুইটা ধাপ নেই তাহলে আমরা ভি ওয়ান বাই টি ওয়ান ইকাল টু ভি টু বাই টি টু, যদি আমরা তিনটা ধাপ নিয়ে কাজ করি, ভি ওয়ান বাই টি ওয়ান ইকাল টু ভি টু বাই টি টু ইকাল টু ভি থ্রি বাই টি থ্রি ইকাল টু ধ্রুবক হবে। এটা হলো আমাদের দ্বিতীয় সূত্র। এখন আসো তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রের গাণিতিক রূপটা এখানে একটু দেখে নাও। এই গাণিতিক রূপটা যদি মনে থাকে তাহলে আমাদের বিবৃতির অংশ অর্থাৎ এই ভাষাগত অংশটা মনে থাকবে। তাহলে এই গাণিতিক রূপটা দেখো, এখানে এইচ সমানুপাতিক টি স্কোয়ার, অর্থাৎ উচ্চতাটা হলো আমাদের সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এখন আমরা দেখো বিবৃতিতে আসি। একই শর্ত, স্থির অবস্থান থেকে ফেলতে হবে এবং বাইরের বাধা থাকতে পারবে না। তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ যদি এইচ দূরত্ব অতিক্রম করে, তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ এইচ দূরত্ব অতিক্রম করতে যে সময়টা লাগে সেই সময়ের বর্গের সমানুপাতিক হবে আমাদের এইচ। আমি আবারও বলছি, দেখো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে ব্যাখ্যার জন্য লিখতে চাই তাহলে আমরা লিখবো যে এইচ ইকাল টু ধ্রুবক ইন্টু টি স্কোয়ার। তার মানে এখানে আমরা লিখতে পারি যে এইচ বাই টি স্কোয়ার ইকাল টু ধ্রুবক, অর্থাৎ উচ্চতা এবং সময়ের বর্গের অনুপাতটা আমাদের ধ্রুব থাকবে। এবং এটাকে গাণিতিকভাবে আমরা লিখতে পারি এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার ইকাল টু এইচ টু বাই টি টু স্কোয়ার। যদি দুইটা ধাপ থাকে, যদি তিনটা ধাপ নিয়ে আমরা কাজ করি, এইচ থ্রি বাই টি টি থ্রি স্কোয়ার, এটা হবে আমাদের এটা এই সূত্রের গাণিতিক রূপ। তাহলে এই যে সূত্র, এই সূত্রগুলো আমাদের টপিক ছিল যে পড়ন্ত বস্তুর সূত্রগুলো বিবৃতি করা বা বিবৃতি এবং ব্যাখ্যা করা। এখন এই সূত্রগুলোর উপরে ভিত্তি করে আমরা দেখো কিছু একটা সমীকরণ দেখব। ওই যে পড়ন্ত বস্তুর গতির সমীকরণ, নিচের দিকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের গতির সমীকরণগুলো হলো আমাদের ভি ইকাল টু ভি নট প্লাস জিটি। যদি নিচের দিকে পড়ে, জিটা পজিটিভ, এটা মনে রেখো। ভি ইকাল টু ভি নট প্লাস জিটি, এইচ ইকাল টু ভি নট টি প্লাস হাফ জিটি স্কোয়ার। তোমরা যেটা যে নর্মাল গতির সমীকরণ শিখছিলে, ভি ইকাল টু ইউ প্লাস এটি, এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এই ওই সমীকরণগুলোর উপরে ভিত্তি করে আমাদের এখানে শুধু এ এর জায়গা জি বসাবা, এবং যদি উপর থেকে ফেলি তাহলে আমাদের জিটা পজিটিভ, আর নিচ থেকে যদি আমরা উপর দিকে নিক্ষেপ করি তখন জিটা নেগেটিভ ধরতে হবে। তো একইভাবে দেখো, স্থির অবস্থান থেকে নিচের দিকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে স্থির অবস্থা যেহেতু বলছে, তার মানে আদি বেগটা শূন্য। তার মানে এই যে তিনটা সমীকরণ আমরা এখানে দেখলাম, এই সমীকরণের ভিতরে আমরা আদি বেগ শূন্য অর্থাৎ ভি নটের মানটা যদি জিরো বসাই, তাহলে দেখো এখানে জিরো বসালে এখানে পাওয়া যাবে ভি ইকাল টু জিটি, অর্থাৎ দেখো ভি ইকাল টু জিটি। তারপর এস ইকাল টু, যেহেতু এই অংশটা আমরা জিরো ধরছি স্থির অবস্থানের জন্য ভি নটের মান, তাহলে এটা জিরো হয়ে যাবে। তার মানে থাকবে এখানে এইচ ইকাল টু হাফ জিটি স্কোয়ার, অর্থাৎ এইচ ইকাল টু হাফ জিটি স্কোয়ার থাকবে। এখানে আমরা ভি নটের মান জিরো, কারণ স্থির অবস্থান। তার মানে ভি স্কোয়ার ইকাল টু টু জি এইচ, অর্থাৎ ভি স্কোয়ার ইকাল টু টু জি এইচ। তাহলে স্থির অবস্থান থেকে নিচের দিকে পড়লে এইটা আমাদের তিনটা সমীকরণ পাওয়া যাবে। এখন যদি অভিকর্ষের ত্বরণ যেহেতু আমাদের ধ্রুবক, উপর দিকে নিক্ষেপ করি বা উপর থেকে নিচে পড়লেও, তাহলে এখান থেকে এই সমীকরণগুলোর উপর ভিত্তি করে আমরা আরেকটা প্যাটার্ন দেখতে পারি এখানে, যে ভি সমানুপাতিক জি হবে, স্যার ভি সমানুপাতিক টি, যদি যেহেতু আমাদের জিটা ধ্রুবক। এখানেও দেখো হাফ ও ধ্রুবক, জি ও ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এবং এখানে যেহেতু টু এবং জি ধ্রুবক, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমানুপাতিক এইচ। তাহলে এখানে এই প্যাটার্নগুলো তোমরা মনে রেখো, এগুলো এগুলো এমসিকিউ এর জন্য থাকে বোর্ডে, তারপর ম্যাথের জন্য এই ধারণাগুলো আমাদের লাগে। এখন আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব পরন্ত বস্তু সংক্রান্ত টপিকের উপর ভিত্তি করে। তো এক নজরে সূত্রগুলো দেখি। পরন্ত বস্তু যে সূত্রগুলো আমরা যে ম্যাথগুলো মানে ম্যাথগুলো করার জন্য যে ফর্মুলাগুলো লাগবে সেই ফর্মুলাগুলো দেখি। যে কোনো বস্তু যদি উপর থেকে পড়ে তখন আমাদের যে প্রথম একটা ফর্মুলা ধরছে সেটা হলো ভি ইকাল টু ভি নট প্লাস জিটি। আমি কিন্তু বলছি যে উপর থেকে ফেলে জিটা পজিটিভ, সেখানে আমার জিটা কিন্তু যে প্লাস হিসেবে কাজ করছে। আর কোনো বস্তুকে যদি নিচ থেকে ঊর্ধ্বে নিক্ষেপ করা হয় তখন কিন্তু আমাদের অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয়, যেন জিটা নেগেটিভ। খেয়াল করো, উপর থেকে যদি আমরা কোনো বস্তুকে ফেলি তখন আমাদের জিটা পজিটিভ,
এবং কোনো বস্তুকে যদি আমরা নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করি তখন আমাদের জিটা নেগেটিভ, অর্থাৎ ভি ইকাল টু ভি নট মাইনাস জিটি। তারপর আরেকটা সমীকরণ এইচ ইকাল টু ভি নট টি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা যদি উপর থেকে ফেলি তখন আমাদের উচ্চতার যে সমীকরণ সেই সমীকরণটা এটা। আর কোনো বস্তুকে যদি আমরা নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করি তখন যে উচ্চতার যে সমীকরণটা আসবে তখন আসবে এইচ ইকাল টু ভি নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, অর্থাৎ একই সমীকরণের ভিতরে যেটা কিন্তু নেগেটিভ চলে আসছে উপর দিকে নিক্ষেপের জন্য। তারপর দেখো ভি স্কোয়ার ইকাল টু ভি নট স্কোয়ার প্লাস টু জি এইচ, এটা আরেকটা সমীকরণ। তো এটা যদি আমরা উপর থেকে ফেলি তখন তার জন্য আসবে। আর যদি আমরা এটাকে বস্তুটাকে নিচ থেকে উপরে নিক্ষেপ করি তখন আমাদের এই জি এর সমীকরণের ভিতরে, মানে এই সমীকরণের ভিতরে জিটা নেগেটিভ আসবে, অর্থাৎ সমীকরণটা দাঁড়াবে ভি স্কোয়ার ইকাল টু ভি নট স্কোয়ার মাইনাস টু জি এইচ। তো আমরা এখন দেখো প্রথম ম্যাথ করতেছি। ম্যাথের কোশ্চেনটা পড়ি একটু, যে 49 মিটার উচ্চতা থেকে একটি বস্তু নিচে ফেলে দেওয়া হলো, একই সময়ে অন্য একটি বস্তু 24.5 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। কখন বস্তু দুটি মানে বস্তু দুটি কখন এবং কোথায় মিলিত হবে? অর্থাৎ একটা বস্তু উপর থেকে ফেলা হচ্ছে এবং আরেকটা বস্তু নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। এখন আমাদের মান বের করতে হবে কখন এবং কোন জায়গায়, মানে কোন সময়ে এবং কোথায় মিলিত হবে বস্তু দুইটা। কিন্তু আমাদের এখানে একটু শর্ত দেওয়া আছে বা ক্লু যেটা দেওয়া আছে, হিন্টস যেটা দেওয়া আছে, সেটা হলো এই বস্তু দুটির মধ্যবর্তী উচ্চতা বা পার্থক্য, যেটা উচ্চতার পার্থক্য, সেটা হলো আমাদের 49 মিটার। এবং আরেকটা শর্ত দেওয়া আছে যেটা, সেটা হলো আমাদের এখানে বস্তুটাকে নিচ থেকে যেটা নিক্ষেপ করা হচ্ছে উপরের দিকে, হ্যাঁ, সেটা আমাদের 24.5 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। তাহলে এই দুইটা শর্তের উপর ভিত্তি করে আমরা বের করব যে কখন এবং কোথায় মিলিত হবে বস্তু দুটো। তো দেখো শুরুতে সমাধানে চলে আসি। ধরা যাক নিক্ষেপ করার টি সময় পর মাটি থেকে এক্স উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে, অর্থাৎ আমাদের এখানে টি এর মান বের করতে হবে এবং আমরা পারলে এখান থেকে আমরা এক্স এর মান বের করব। তার মানে টি মানে সময়, মানে কখন মিলিত হবে সেটা বের হয়ে যাবে, এবং কোথায় মানে এক্স এর যে মানটা বের হলে আমরা কোথায় মিলিত হবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। তো দেখো এখানে যে আদিবেগের মানটা দেখো দেওয়া আছে যে 24.5 মিটার পার সেকেন্ড। আর অভিকর্ষের ত্বরণের মান তো আমরা জানি, অভিকর্ষের ত্বরণ জি ইকাল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। উচ্চতা এইচ ইকাল টু আমরা এক্স ধরলাম, এবং আদিবেগের মানটা হলো এখানে আমাদের, সরি এটা এই মানটা এক সময় আমাদের কি হবে, যেহেতু উপর থেকে ফেলা হচ্ছে তখন আমরা আদিবেগের মানটা কি জিরো ধরবো। আর এই আরেকটা ক্ষেত্রে আমাদের যে বেগে নিক্ষেপ করা হচ্ছে সেখানে আমাদের আদি বেগের মানটা হলো 24.5 মিটার পার সেকেন্ড। এখন আমরা ধরছি যে কত উচ্চতায় মিলিত হবে বস্তু দুটো, এক্স উচ্চতায়। তাহলে এটা আমরা যদি দূরত্ব টোটাল উচ্চতাটা হলো এইচ, এইচ হলো আমাদের কত 49 মিটার, তাহলে আমরা টোটাল ভূমি থেকে যে দূরত্ব সেটা যদি মাপি সেটা আসবে আমাদের এই দূরত্বটা হবে 49 মাইনাস এক্স। আমরা এটা ধরে নিলাম, সরি উপর থেকে যদি আমরা কাউন্ট করি। আমরা খেয়াল করো এখানে আমরা দুটো উচ্চতা বিবেচনা করব, একটা হলো উপর থেকে আরেকটা হলো নিচ থেকে। তাহলে উপর থেকে যদি আমরা হিসাব করি তখন আমাদের দূরত্বটা হবে 49 মাইনাস এক্স, আর নিচ থেকে যেটা সেটা হলো শুধু এক্স। তাহলে দেখো আমরা সমীকরণে আসছি যে ঊর্ধ্বমুখী বস্তুর ক্ষেত্রে যেহেতু আমাদের অভিকর্ষ বলের বিরুদ্ধে দিচ্ছি, তাহলে এইচ ইকাল টু ভি নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, যেটা কিন্তু নেগেটিভ ঊর্ধ্বমুখীর ক্ষেত্রে। তাহলে এখানে যেহেতু আমাদের এক্স উচ্চতাটা এইচ হলো এক্স, এক্স বসালাম, ভি নটের মান বসালাম, এই ভি নটের মান 24.5 মিটার পার সেকেন্ড, টি আমরা বের করব মাইনাস হাফ, জি এর মান বসাই 9.8 ইন্টু টি স্কোয়ার আমাদের থাকবে, কারণ টি এর মান বের করতে হবে। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এবং যখন নিম্নমুখী বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ উপর থেকে যখন বস্তুটাকে নিচের দিকে ফেলা হচ্ছে তখন কিন্তু আমরা দূরত্ব বা উচ্চতা যেটা সেটা কিন্তু আমরা এই যে 49 মাইনাস এক্স ধরছিলাম। তাহলে আমাদের যে উচ্চতাটা সেই উচ্চতাটা হলো আমাদের 49 মাইনাস এক্স ইকাল টু, এটা আমাদের জিরো, যেহেতু আমাদের স্থির অবস্থান থেকে ফেলা হচ্ছিল। ভি নটের মান যদি আমরা জিরো বসাই তাহলে পুরোটা জিরো হয়ে যাবে এই অংশটা। আর নিম্নমুখীর জন্য আমাদের কিন্তু জি সবসময় পজিটিভ পাস করে, অর্থাৎ জি এর মানটা আমাদের ধনাত্মক। সেক্ষেত্রে আমাদের হাফ ইন্টু জি এর মান 9.8 ইন্টু টি স্কোয়ার আসবে। এখন এই সমীকরণটাকে আমরা এই অংশ জিরোর, এটাকে আমরা লিখবো না, তারপরে আমরা যে অংশটা থাকে সেটা লিখলাম, এটাকে 2 নং সমীকরণ দিলাম। এখন এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করব, সমাধান করে এক্স এবং টি এর মান বের করব।
তো দেখো 1 নং এবং 2 নং সমীকরণ, অর্থাৎ এই প্রথম দুটো সমীকরণ যেটা দেওয়া আছে আমরা নির্ণয় করলাম, এই সমীকরণ দুটাকে আমরা এখন যোগ করব। যোগ করলে দেখবে এখানে এক্স এক্স কাটা যাবে, থাকবে 49, আর এই অংশটাকে ক্যালকুলেশন করলে থাকবে 24.5। তো সাথে একটা টি থাকবে, তাহলে এখান থেকে আমরা টি এর মানটা পেয়ে গেছি। দেখো টি ইকুয়াল টু 2 সেকেন্ড। তার মানে আমরা এখানে আমাদের কিন্তু বলছিল যে কখন বস্তু দুটি, তার মানে 2 সেকেন্ড সময়ে বস্তু দুটি মিলিত হবে, এবং কোথায় মিলিত হবে অর্থাৎ কত উচ্চতা সেটা আমরা বের করবো এখন। তো আবার আমরা যে উচ্চতার সমীকরণ, সেই সমীকরণটা আমরা লিখি যে এইচ ইকুয়াল টু ভি নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো এখানে আমরা ভি নটের মান জানি যে ভি নট ইকুয়াল 24.5, টি এর মান তো একটু আগে আমরা পেলাম 2, হ্যাঁ, তারপরে হাফ, জি এর মান আমরা বসালাম 9.8, আর টি এর মান তো আমরা জানি 2। তো এটাকে ক্যালকুলেশন করো, দেখো রেজাল্ট চলে আসছে 29.4 মিটার। অর্থাৎ 2 সেকেন্ড পর ভূমি থেকে 29.4 মিটার উঁচুতে বস্তু দুটো মিলিত হবে। আমাদের কিন্তু প্রশ্ন বলছিল কখন এবং কোথায়, তার মানে আমাদের কখন মানে 2 সেকেন্ড, এবং কোথায় ভূমি থেকে 24.4 মিটার, 29.4 মিটার উচ্চতায় এই বস্তু দুটো পরস্পর মিলিত হবে। তাহলে আমরা পরের ম্যাথে আসি। দেখো 2 নম্বর ম্যাথ। 44.1 মিটার গভীরে গভীর একটি কূপে একটি পাথর নিক্ষেপ করা হলো বা নিক্ষিপ্ত হলো। কূপের মধ্যে শব্দের বেগ 340 মিটার/সেকেন্ড হলে পাথর নিক্ষেপের মুহূর্ত থেকে এটি পানিতে পতনের শব্দ মানে অতিক্রম শব্দ শুনতে অতিক্রম সময় বের করো। অর্থাৎ পাথরটা পানিতে আঘাত করবে এবং সেখান থেকে আরেকটা শব্দ আসবে, সেই শব্দটা পেতে, অর্থাৎ আমাদের উপর থেকে পাথরটা নিচে আসবে, নিচে আসতে যে সময় এবং ওইখান থেকে আমাদের পানিতে আঘাত করার পর একটা শব্দ সৃষ্টি হবে, সেই শব্দটা আবার কানে পৌঁছতে যে সময়টা লাগবে সেই সময়টা বের করতে বলছে। অর্থাৎ এখানে আমাদের দুইটা সময়ের যোগফল বের করতে বলছে। তো দেখো আমরা এখানে যা যা দেওয়া আছে সেগুলো সাজাই। যে অতিক্রান্ত দূরত্ব এইচ ইকাল টু 44.1 মিটার। পাথরের যে আদিবেগ, সেই আদিবেগটা হলো, যেহেতু আমরা উপর থেকে নিক্ষেপ করলাম, আদিবেগটা হলো ভি ইকাল টু 0, সরি ভি নট। তারপরে অভিকর্ষের ত্বরণের মান আমরা জানি 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। সময় যেটা, সেটা হলো যে একবার মানে এটা যদি কূপ ধরা হয়, তার মানে এখান থেকে যদি আমরা পাথরটা নিক্ষেপ করি এখানে আসবে, এখান থেকে একটা শব্দ সৃষ্টি হয়ে এখানে যাবে, অর্থাৎ একটা টাইম টি1 প্রথমটা আসলো, এবং এখান থেকে আরেকটা টাইম উপর দিকে যাবে টি2। এই যে টোটাল টাইমটা কত সেটা বের করতে বলছে, অর্থাৎ সময় টি1 প্লাস টি2 ইকুয়াল টু হোয়াট। তার মানে আমাদের টি1 বের করতে হবে একবার, আরেকবার টি2 বের করতে হবে, করে দুটাকে যোগ করে দিব। তো আমরা জানি, দেখো পাথর পড়ার ক্ষেত্রে যেহেতু উপর থেকে ফেলা হচ্ছে, জিটা পজিটিভ, তাহলে এইচ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ জি টি স্কোয়ার। তো প্রথম ক্ষেত্রের জন্য আমরা টাইম টি1 ধরলাম, উপর থেকে ফেলতেছি প্রথম ক্ষেত্রের জন্য। তো এখানে আমরা সবার মান বসাই, এইচ এর মান, ভি নট এর মান, তারপর জি এর মান বসালাম। দেখো এখান থেকে আমরা টি1 এর মান পেয়ে গেছি, টি1 হলো আমাদের 3 সেকেন্ড বের হয়ে আসছে। এখন যেহেতু আমাদের শব্দ সমবেগে চলে, তো সমবেগের ক্ষেত্রে আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব যেটা এস ইকুয়াল টু ভিটি। তো এখানে তো আমরা এস ব্যবহার করব না, উপর নিচের জন্য যে উচ্চতাটা সেটা ব্যবহার করব, অর্থাৎ এইচ ইকুয়াল টু ভিটি। তাহলে এইচ ইকুয়াল টু ভিটি টু ধরবো, কারণ দ্বিতীয় ক্ষেত্রের সময়টা। তাহলে এখান থেকে আমরা টি2 এর মান বের করব। এইচ এর মান তো দেওয়া আছে 44.1, ভি এর মান আমরা জানি এই যে 300, ভি এর মানটা দেখো এখানে দেওয়া আছে 340 মিটার/সেকেন্ড ইন্টু টি2, টি2 এর মান আমরা বের করব। তাহলে টি2 এর মান চলে আসছে 0.13 সেকেন্ড। এখন যে টোটাল সময় সেটা দুইটা যোগ করে দিলেই হবে, একটা টি1 এবং আরেকটা টি2, অর্থাৎ মোট সময় টি1 প্লাস টি2, এই দুটোকে যোগ করে দাও। যোগ করে দিলে দেখো রেজাল্ট চলে আসছে 3.13 সেকেন্ড। তো এটা আমাদের অ্যান্সার। তো এখানে আমরা পরন্ত বস্তুর জন্য যে শেষ ম্যাথটা করব সেটা হলো 3 নম্বর ম্যাথ। দেখো প্রশ্নটা পড়ি আমরা, যে 50 মিটার উঁচু থেকে একটি বস্তু ভূমিতে পতিত হলো, ভূমিতে পৌঁছতে এর সময় কত লাগে সেটা বের করতে বলছে, এবং ভূমি স্পর্শ করার মুহূর্তে এর বেগ কত। তাহলে এখানে দুটো কোশ্চেন, ভূমিতে পৌঁছতে এর সময় লাগবে কত সেটা বের করতে হবে, আর ঠিক স্পর্শ করার আগ মুহূর্তে এর বেগ কত সেটা বের করতে হবে। তো দেখো যা যা দেওয়া আছে সেখানে আমরা লিখি, উচ্চতা এইচ হলো আমাদের 50 মিটার, আর আদিবেগ যেহেতু উপর থেকে ফেলা হচ্ছে স্থির অবস্থান, আদিবেগ ভি নট ইকাল টু 0। অভিকর্ষের ত্বরণের মান বের করতে হবে, অভিকর্ষের ত্বরণ জি ইকাল টু 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো ভূমিতে পৌঁছতে যে সময়, সেই সময়টা আমরা ধরলাম টি, টি ইকাল টু হোয়াট, এবং ভূমিতে পৌঁছতে যে শেষ বেগ, সেই শেষ বেগের মানটা বের করতে হবে, শেষ বেগ ভি ইকাল টু হোয়াট। তো আমরা জানি এইচ ইকাল টু ভি নট টি প্লাস হাফ জি টি স্কোয়ার।
যেহেতু আমরা উপর থেকে ফেলতেছি, তাহলে এখানে আমরা সবার মান বসাবো, এইচ এর মান বসাবো, ভি নট এর মান বসাবো, জি এর মান আমরা জানি এখানে। তো সবার মান বসানোর পরে দেখা যায় সময়টা চলে আসছে, এখানে সময়টি ইকাল টু 3.19 সেকেন্ড। এখন ভূমি স্পর্শ করার মুহূর্তের বেগ কত? তো ভূমি স্পর্শ করার মুহূর্তের বেগটা আমরা বের করবো ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2gh, এই সমীকরণ দিয়ে। তো যেহেতু উপর থেকে ফেলা হচ্ছে, যেটা কিন্তু পজিটিভ, এটা মনে রেখো। এখানে আমরা মোটামুটি সবার মানই জানি, যেহেতু উপর থেকে ফেলা হচ্ছে, স্থির অবস্থান মানে ভি নটের মান 0, 2g এর মান আমরা জানি 9.8, উচ্চতার মানও জানি আমরা 50। সবার মান বসাও, বসিয়ে এটা ক্যালকুলেটর ইউজ করো, দেখো রেজাল্ট চলে আসছে ভি ইকাল টু 31.3 মিটার পার সেকেন্ড। তো এটা আমাদের পরন্ত বস্তুর জন্য যে ম্যাথগুলো আমরা দেখলাম, এখানে আমরা পরন্ত বস্তুর টপিকটা শেষ করলাম। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো বলের সংজ্ঞামূলক ধারণা, যেটা তোমাদের বোর্ড থেকে যে 3টা টপিক দিয়েছিলাম বলছি। একটা হলো অবস্থান বনাম সময়ের যে লেখচিত্র, সেটা রফিক স্যার পড়িয়ে ফেলছে। আমি পরন্ত বস্তুর টপিক এবং বলের সংজ্ঞামূলক টপিক, অর্থাৎ টোটাল 3টা টপিকের ভিতরে আমি আজকের ক্লাসে 2টো টপিক পড়াচ্ছি তোমাদের। পরন্ত বস্তুর জন্য যেটা পড়ালাম সেটা, সেই টপিক শেষ। এখন আমরা বলের যে সংজ্ঞামূলক ধারণা সেই টপিকটা দেখব, এবং এটার উপর ভিত্তি করে আমরা কিছু ম্যাথও করব। এবং সর্বশেষ যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাসাইনমেন্টে যে কোশ্চেনটা দিয়েছে সেই কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো বলের সংজ্ঞামূলক ধারণা। তো দেখো আমরা নর্মালি কিছু কথা বল সম্পর্কে আমরা আগে থেকেও অনেক ছোট থেকেই আমরা শিখে আসছি, 9-10-এ পড়েছি, 8-এ পড়েছি। তো দেখো যা কিছু করতে শক্তি ব্যয় হয় তাই বল। যেমন কোনো বস্তুকে ঠেললে বা টানলে শক্তি ব্যয় হয়, অতএব ঠেলা বা টানা হচ্ছে বল। তো বলটা হলো আমাদের জোড়ায় জোড়ায় কাজ করে। তো বলের সংজ্ঞাটা নর্মাল যেটা পড়ে আসছে সবসময়, যে বল আহ, যা বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায় তাকে বল বলে। অর্থাৎ বল হলো একটা বাহ্যিক কারণ যা স্থিতিশীল বস্তুকে গতিশীল করে এবং গতিশীল বস্তুকে স্থিতিশীল করে। তো অ্যারিস্টটলের ধারণার সাথে গ্যালিলিও বা নিউটনের সূত্রের যে মূল পার্থক্য সেটা হলো, অ্যারিস্টটল মনে করতেন বল মানে বলের সম্পর্কটা গতির সাথে, কিন্তু নিউটনের সূত্র অনুযায়ী বলের সম্পর্কটা গতির পরিবর্তনের সাথে। এটাই হলো আমাদের অ্যারিস্টটলের এবং নিউটনের মধ্যে যে বল সম্পর্কিত যে মৌলিক পার্থক্য, সেই পার্থক্যটা। তো এখন আমরা দেখবো যে বল কত প্রকার। বল হলো নর্মালি আমরা বলে থাকি বল দুই প্রকার, একটা হলো স্পর্শ বল আর একটা হলো অস্পর্শ বল। স্পর্শ বলটা হলো যে আমাদের ঠেলা বা টানা বল, ছক্কা মারা ক্রিকেট খেলার ক্ষেত্রে, ফুটবলে কিক করা, ঘর্ষণ বল, সংঘর্ষের ফলে যে বল সৃষ্টি হয়, এগুলো হলো আমাদের স্পর্শ। অর্থাৎ একটা স্পর্শে যখন বল সৃষ্টি হয় তখন সেটাকে আমরা স্পর্শ বল বলে থাকি। এবং অস্পর্শ বল হলো যেটাকে আমরা নর্মালি মানে স্পর্শ করি না বা স্পর্শ না করে আমাদের সৃষ্টি হয়, সেটা হলো সবল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল। এগুলো হলো আমাদের অস্পর্শ বল। এবং এই অস্পর্শ বলগুলো কিন্তু আমাদের মৌলিক বল নামেও পরিচিত হয়, পরিচিত। আমরা এখন এরপরে যেটা দেখব, এই অস্পর্শ বল নিয়ে আমাদের আলোচনা আছে, অর্থাৎ মৌলিক বলগুলো নিয়ে। দেখো এখানে আমরা এখন মৌলিক বল নিয়ে আলোচনা করব। মৌলিক বল কি, মৌলিক বল কত প্রকার ও কি কি সংক্ষেপে বর্ণনা করো। তো আমরা জানি যে মৌলিক রাশি কাকে বলে, এটা থেকেই আমাদের মৌলিক বলের সংজ্ঞাটা তোমরা লিখতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে। তো আমরা জানি মৌলিক রাশি হলো যে সকল রাশি স্বাধীন, অর্থাৎ অন্য রাশির উপর নির্ভরশীল নয়, সেগুলো হলো মৌলিক রাশি। তেমনি মৌলিক বলটা ওই রকম, যে সকল বল স্বাধীন, অন্য বলের উপর নির্ভরশীল নয়, আহ, অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, বরং কোনো বল, এই সকল বলের প্রকাশ্যে বা এই সকল বল মূলত হলো, মৌলিক বলটা হলো স্বাধীন বল, মানে এই বলটা অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, এটা হলো আমাদের মৌলিক বল। তো মহাবিশ্বে আমাদের মৌলিক বল আছে 4টি। তো যে প্রথম যে মৌলিক বলটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো মহাকর্ষীয় বল। তো আমরা জানি যে মহাবিশ্বে দুইটা বস্তু কোনো একে অপরকে আকর্ষণ করে, যেটা নিউটনের মহাকর্ষ সূত্র। ওই আকর্ষণটা যে বল, সেই বলটা হলো আমাদের মহাকর্ষ বল। এই বল হলো মহাবিশ্বব্যাপী বা প্রত্যেকটি কণায় ভর অনুসারে একই বল অনুভব করে। 4টি মৌলিক বলের মধ্যে এই মহাকর্ষ বলটা সবচেয়ে দুর্বল বল। এর বিশেষ দুটি ধর্ম হলো, এই বল সব সময় আকর্ষণ ধর্মী, বহু দূরত্বেও এর ক্রিয়া ঘটে। এই বিশেষ ধর্ম দুটি না থাকলে মহাকর্ষ বল আমরা অনুভব করতে পারতাম না। বিজ্ঞানীরা ধারণা করে
যে বস্তুদ্বয়ের মধ্যে গ্র্যাভিটন নামক এক ধরনের কণার পারস্পরিক মিথস্ক্রিয়া বা বিনিময় দ্বারা এই বলটা সৃষ্টি হয়ে থাকে। তো এটা হলো আমাদের মৌলিক বল সম্পর্কে প্রাথমিক ধারণা। এখন আমরা আরেকটা মৌলিক বলের মানে যে মহাকর্ষ বলটা সেটা আমরা প্রাথমিক ধারণা করলাম। এখন মৌলিক বল আরেকটা বল আমরা আলোচনা করব, সেটা হলো তড়িৎচুম্বকীয় বল। তো এটা মূলত আমাদের চার্জের মধ্যে ক্রিয়াশীল যে বল, সেই বলটা হলো আমাদের তড়িৎচুম্বকীয় বল, অর্থাৎ গতিশীল আধান বা চৌম্বক ক্ষেত্রের কারণে এই বল উদ্ভব হয় বা এই বলের উৎপত্তি হয়। আণবিক গঠন, রাসায়নিক বিক্রিয়া এবং অন্যান্য তড়িৎচুম্বকীয় ঘটনার জন্য এই বল দায়ী। ধারণা করা হয় যে ফোটন নামক যে ভর এবং আধানবিহীন এক প্রকার কণা আছে, এই কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে আমাদের এই বল সৃষ্টি হয়। এই বলের ক্ষেত্রে আকর্ষণ এবং বিকর্ষণ উভয় হতে পারে, অর্থাৎ চার্জের মধ্যে যে গতিশীল বলটা থাকে, গতিশীল চার্জের মধ্যে যে বলটা কাজ করে, সেই বলটা হলো আমাদের তড়িৎচুম্বকীয় বল। তো অন্য আরেকটা মৌলিক বল পড়ছি, সেটা হলো আমাদের 3 নাম্বার সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল হলো, এটা মনে রাখবে, একটা নিউক্লিয়াসের ভিতরে কি থাকে। একটা নিউক্লিয়াসের ভিতরে থাকে নিউট্রন এবং প্রোটন। তাহলে নিউট্রন এবং প্রোটন থাকে এবং এই দুইটাকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। তার মানে এই নিউক্লিয়নটাকে ভাঙতে এবং গঠন করতে যদি শক্তিশালী বলের প্রয়োজন হয়, সেটা হলো আমাদের সবল নিউক্লিয় বল। অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসে যে প্রোটন ও নিউট্রন ধরে রাখে যে বল, তাকে সবল নিউক্লিয় বল বলে। কোয়ান্টাম এক প্রকার কণিকা এই বল বহন করে। এই বলের পাল্লা খুবই খুবই কম। ধারণা করা হয় যে দুইটি নিউক্লিয়নের মধ্যে মেজন এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে এই বল সৃষ্টি হয় বা এই বলটা কার্যকর থাকে। তো আরেকটা মৌলিক বল আমরা আলোচনা করব, সেটা হলো দুর্বল নিউক্লিয় বল। এই ঠিক সবল নিউক্লিয়ার উল্টাটা, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যে নিউট্রন প্রোটন থাকে, এই নিউট্রন প্রোটনের মধ্যে যদি আমাদের অল্প বল দ্বারা আবদ্ধ থাকে এবং এটা অস্থিতিশীল অবস্থা, মানে অল্পতেই আমাদের এটা স্থিতিশীল অবস্থা থাকে না, অর্থাৎ ভেঙে যায়, সেই বলটা হলো আমাদের, যে কারণে ভাঙে যে বলের কারণে, সেটা হলো আমাদের দুর্বল নিউক্লিয় বল। অর্থাৎ যে বলে পাল্লা আহ, স্বল্প মানের, মানে নিউক্লিয়াসের মধ্যে মৌলিক কণাসমূহের মধ্যে ক্রিয়া করে অনেক নিউক্লিয়াসে অস্থিতিশীল উদ্ভব ঘটায়, তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। এই বলটা মূলত আমাদের তেজস্ক্রিয়তার কারণে, মানে তেজস্ক্রিয়তার যে ঘটনা, সেই ঘটনা কিন্তু আমাদের দুর্বল নিউক্লিয় বলের একটা উদাহরণ। এই জন্য নিউক্লিয়াস থেকে, এই বলের কারণে নিউক্লিয়াস থেকে আমাদের যে বিটা নিঃসরণ, যেটা সেই বিটা নিঃসরণ হয়। তাহলে এই বলগুলো তোমরা প্রাথমিকভাবে এই ধারণাগুলো জেনে রেখো, এবং এই 4টা বলের যে তুলনামূলক আলোচনা, তোমরা এটাকে চার্ট করে বাসায় এটা দেখতে পারো। তো আমরা এখন দেখবো যে ঘাত বল কাকে বলে। তো দেখো যে যে বলের মান আহ, অনেক বেশি কিন্তু ক্রিয়াকাল কম, অর্থাৎ সময়টা কম, তাকে ঘাত বল বলে। অর্থাৎ তুমি এটা উদাহরণ হিসেবে দেখতে পারো যে ক্রিকেট খেলার সময় যখন 6 বা 4 মারে একটা ব্যাটসম্যান, তো বলের মানটা কিন্তু অনেক বেশি, কিন্তু মানে ক্রিকেট বলটা এবং ক্রিকেট ব্যাট, এই দুইটার সংঘর্ষের যে সময়কাল, এটা কিন্তু খুবই কম। অর্থাৎ সময়কাল মানে অল্প সময়, কিন্তু বলের মান যদি বেশি হয়, সেটাকে আমরা ঘাত বল বলি। এখন আমরা দেখবো যে বলের ঘাত কাকে বলে। তাহলে যে বলটা আমরা প্রযুক্ত করলাম এবং যে সময়টা লাগলো 6 মারতে, সেই বল এবং যে সময়কাল, এই দুইটা গুণফলকে বলা হয় বলের ঘাত। অর্থাৎ প্রযুক্ত বল এবং এর ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। অনেক সময় একে ঘাত নামেও অভিহিত করা হয়। তো এখানে দেখো, আমরা যদি এটা গাণিতিক ব্যাখ্যাটা দেখি, যে ধরা যাক কোনো বস্তুর উপর নির্দিষ্ট দিকে ক্রিয়ারত এফ বল টি সময় ধরে ক্রিয়া করে, তাহলে বলের ঘাত যেটা, সেই বলের ঘাতটা হবে জে ইকাল টু এফ টি। অর্থাৎ বলের ঘাতকে আমরা জে দ্বারা প্রকাশ করেছি, তাহলে সেই বল এবং ক্রিয়াকাল, এই দুটো গুণফল হলো আমাদের বলের ঘাত। এবং যেহেতু বল ভেক্টর রাশি, তাহলে বলের ঘাতটাও কিন্তু আমাদের ভেক্টর রাশি হবে। এবং এর এককটা হবে, দেখো, যে বলের একক নিউটন এবং সময়ের একক সেকেন্ড, অর্থাৎ নিউটন সেকেন্ড হলো আমাদের বলের ঘাতের একক। এখন আমাদের বোর্ডে আমাদের একটা প্রশ্ন এসে থাকে অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে, যে বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, এটা ব্যাখ্যা করো। তো আমরা এখন এই প্রশ্ন আমরা একটু ব্যাখ্যা করবো গাণিতিকভাবে। দেখো যে মনে করি কোনো একটা এম ভরের বস্তুর উপর এফ পরিমাণ বল, মানে অনেক বড় মানের একটা বল, অতি অল্প সময় টি সময় ধরে এটা ক্রিয়া করে, এবং বস্তুর বেগ ইউ থেকে, অর্থাৎ আদি বেগ ইউ থেকে পরিবর্তিত হয় শেষ বেগ ভিতে হয়। তো আমরা জানি এফ ইকাল টু এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। তাহলে এফ ইকাল টু এম
ইন্টু এটা হলো আমাদের ভি মাইনাস ইউ বাই টি, এটা ত্বরণের সংজ্ঞা থেকে আমরা জানি। অর্থাৎ এখানে এফ আর টি যদি আমরা গুণ করি তাহলে মানে এটিটাকে এফ এর সাথে গুণ করে দিলাম, তাহলে এফ টি ইকাল টু এম, এখানে থাকবে ভি মাইনাস ইউ। তাহলে এখানে এফ টি ইকাল টু এম ভি মাইনাস এম ইউ। তাহলে এফ টি ইকাল টু, এটা হলো শেষ ভরবেগ আর এটা হলো আদি ভরবেগ। তাহলে শেষ ভরবেগ থেকে যদি আদি ভরবেগ বিয়োগ করি তাহলে আমরা ভরবেগের পরিবর্তন পাবো। আর এই যে এফ টি, এই দুইটাকে বল এবং সময় এই দুইটাকে গুণ করলে কিন্তু আমরা বলের ঘাত পাই। তার মানে আমরা লিখতে পারি যে বলের ঘাতটা হলো ভরবেগের পরিবর্তনের সমান। আর আমাদের প্রশ্নটাও কিন্তু এটা বলেছিল যে প্রমাণ করো যে বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, অথবা বলের ঘাত এবং ভরবেগের পরিবর্তনের মধ্যে সম্পর্ক কি, সেটা আমাদের ব্যাখ্যামূলক প্রশ্ন হিসেবে এসে থাকে। তো এখন আমরা কয়েকটা সংজ্ঞা দেখব। দেখো যে বলের ভারসাম্য, ঘর্ষণ বা ঘর্ষণ বল কি, আর একটা হলো ঘর্ষণ গুণাঙ্ক বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আমাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে কিন্তু তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছে ফিজিক্সের যে প্রথম অ্যাসাইনমেন্টটা বোর্ড থেকে, সেই বোর্ডের অ্যাসাইনমেন্টটা কিন্তু আমাদের এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ টপিক হিসেবে, ওই অ্যাসাইনমেন্টের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। তো আমরা এখন এই তিনটা সংজ্ঞা আমরা দেখবো এখন। তাহলে প্রথম যে সংজ্ঞাটা সেটা হলো আমাদের বলের ভারসাম্য। তো বলের ভারসাম্য এটা মানে নর্মালি তুমি মানে যে সংজ্ঞাটা তার ভাষা থেকে তুমি এটা বুঝতে পারছো। এটা কি বলছে, যে কোনো বিন্দু বা বস্তুতে দুই বা ততোধিক বল ক্রিয়া করায় উক্ত বিন্দু বা বস্তুতে যদি লব্ধি বলের মান শূন্য হয় তবে তাকে আমরা বলের ভারসাম্য বলবো। অর্থাৎ তোমার যেমন তোমার দুটো হাত আছে, তাহলে তোমার দুটো হাত যদি এক হাত তোমার একটা বন্ধু 5 নিউটন বলে উত্তর দিকে টানে এবং আরেক হাত ধরে তোমার আরেক বন্ধু যদি 5 নিউটন বলে দক্ষিণ দিকে টানে, তাহলে কিন্তু সমান বল প্রয়োগ হচ্ছে দুই হাতের উপর দুইটা বিপরীত দিকে, এবং তুমি কিন্তু কোনো দিকেই মুভ মানে নড়াচড়া করতে পারবে না, কারণ দুইটা সমান এবং বিপরীতমুখী বল। তাহলে তোমার ওখানে লব্ধিটা শূন্য, অর্থাৎ তুমি কোনো দিকেই নড়াচড়া করতে পারছো না। তাহলে এই এই যে ঘটনাটা, এটাকে মূলত বলের ভারসাম্য বলে। তারপর দেখো ঘর্ষণ বল বা ঘর্ষণ কাকে বলে, যে এটাও 9-10-এ পড়ে আসে, যে কোনো বস্তু অন্য একটি বস্তুর উপর দিয়ে গতিশীল হলে বা গতিশীল হতে চাইলে তাদের মিলিত স্থলে যে গতির বিপরীতে যে একটা মানে স্পর্শশীল বল সৃষ্টি হয়, এই স্পর্শনশীল বলটাকে বলা হয় ঘর্ষণ বল। অর্থাৎ একটা বস্তুকে গতিশীল করতে চাইলে যে গতি মানে এদের যে মিলিত স্থল, সেই মিলিত স্থলে একটা স্পর্শনী বল সৃষ্টি হয়, এই বলটাকে বলা হয় ঘর্ষণ বল। তো এখন আমরা যেটা সংজ্ঞা দেখবো সেটা হলো ঘর্ষণ গুণাঙ্ক বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে। এটাতে কিন্তু আমাদের ম্যাথও করতে হবে। এখানে দেখো আমি একটা চিত্র দেখাচ্ছি। এই চিত্রে এটা বল এবং এখানে আমাদের এই আরটা হলো আমাদের কি অবিলম্ব প্রতিক্রিয়া, অর্থাৎ এটা কিন্তু আমাদের উপর দিকে কাজ করছে আরটা। এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের জন্য আমাদের এই অবিলম্ব প্রতিক্রিয়ার মানটা আমাদের লাগে। অর্থাৎ অবিলম্ব প্রতিক্রিয়া বল আর যত বাড়বে, অর্থাৎ এই আর এর মান যত বাড়বে, ঘর্ষণের সীমামান তত বাড়তে থাকবে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে এই যে ঘর্ষণের যে সীমামানটা, সেই মানটা মূলত আমাদের অবিলম্ব প্রতিক্রিয়ার মানের সাথে সমানুপাতিক। তাহলে আমরা এটা গাণিতিকভাবে দেখি যে যদি ঘর্ষণের সীমামান এফ এস হয় এবং অবিলম্বের যে প্রতিক্রিয়ার মান সেটা যদি আর হয়, তাহলে আমরা লিখতে পারি এফ এস সমানুপাতিক আর। অর্থাৎ এখানে আমরা সমানুপাতিক উঠিয়ে দিয়ে আমরা একটা না একটা ধ্রুবক বসাবো, সেই ধ্রুবকটা হলো মিউ এস। এই মিউ এসটাই হলো আমাদের মানে ঘর্ষণ গুণাঙ্ক বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে মিউ এস কে আমরা একটু যদি মডিফাই করে লিখি, মিউ এস ইকাল টু, যেহেতু আমরা আলোচনা করছি ঘর্ষণ গুণাঙ্ক বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে মিউ এস ইকাল টু এফ এস বাই আর। অর্থাৎ আমাদের যে ঘর্ষণের জন্য যে বলটা প্রয়োগ করা হচ্ছে এবং যে অবিলম্ব মানে বলের যে প্রতিক্রিয়া যে মানটা, এই দুটোর অনুপাতকে বলা হয় আমাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বা শুধু ঘর্ষণ গুণাঙ্ক। এবং এখানে দেখো যে এই দুইটা কিন্তু একই রাশির অনুপাত, এই জন্য এর কিন্তু কোনো একক থাকবে না বা এর কোনো একক নেই। তাহলে এই মিউ এস একটা ধ্রুবক, এই এই ধ্রুবকটাকে মূলত আমরা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলবো। তো আমরা এখন এর পরবর্তী যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো গাণিতিক সমস্যা এই বল সংক্রান্ত। তো এখানে আমাদের ম্যাক্সিমাম ম্যাথগুলোই আসবে এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে, কারণ তোমাদের বোর্ডে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেটা কিন্তু স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের উপরে মানে মানের একটা মান দেওয়া আছে এবং এটার উপরে একটা ম্যাথ আছে। তো দেখো এখানে আমরা 4 নম্বর ম্যাথ দেখছি, যে কোনো মেঝেতে স্থাপিত 400 নিউটন এর একটি কাঠের বস্তুর উপর অনুভূমিকভাবে 160 নিউটন বল প্রয়োগ করলে এটি চলার উপক্রম হয়।
মেঝে ও কাঠের বস্তুর মধ্যবর্তী গুণাঙ্কের মান বের করো, অর্থাৎ যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সেই স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান বের করতে বলছে। তো এখানে আমরা দেখো যে তলের অবিলম্ব প্রতিক্রিয়া ইকুয়াল টু বস্তুর ওজন, এটা আমরা জানি। তো অবিলম্ব প্রতিক্রিয়া যে বস্তুর ওজন যেটা, সেটা কিন্তু এখানে আমাদের দেওয়া আছে যে 400 নিউটন। স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মানে স্থিতি ঘর্ষণের জন্য যে বলটা, সেই বল মান দেওয়া আছে এখানে 160 নিউটন। আমাদের মান বের করতে হবে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস এর মান। তাহলে আমরা মিউ এস এর মান কিন্তু একটু আগেই যে সমীকরণটা আমরা শিখছি যে মিউ এস ইকুয়াল টু এফ এস বাই আর। তাহলে এফ এস এর মান এখানে দেওয়া আছে, যে বলের কারণে ঘর্ষণটা সৃষ্টি হচ্ছে সেটা হলো 160। আর এখানে আমাদের যে অবিলম্ব প্রতিক্রিয়ার যে মানটা, অর্থাৎ অনুভূমিক বরাবর এটা যে বস্তুর ওজনটা কাজ করছে, সেটা হলো আমাদের 400 নিউটন। এই দুইটাকে ভাগ করে দিলে আমাদের দেখো রেজাল্ট চলে আসছে, এবং এর কিন্তু কোনো একক নেই যেহেতু নিউটন নিউটন কাটা যাচ্ছে। পরবর্তী ম্যাথে আসে, দেখো 5 নম্বর ম্যাথ। 600 কেজি ভরের একটি গাড়ি অনুভূমিক সমতল রাস্তায় 30 মিটার/সেকেন্ড বেগে চলছে। গাড়িটিকে 70 মিটার দূরে থামাতে হলে এর উপর কত বাধাদানকারী বল প্রয়োগ করতে হবে, এবং এটি সম্ভব করতে হলে গাড়ির চাকা এবং রাস্তার মধ্যে ন্যূনতম যে ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণাঙ্ক কত হবে সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এখানে আমাদের একটা দেখো মান কি দেওয়া আছে, এত ভরে একটি গাড়ি, তার মানে গাড়ির ভরটা দেওয়া আছে এবং এটা কত বেগে চলছে সেটা মান দেওয়া আছে। তো এই দুটো মানের উপর ভিত্তি করে আমরা এখানে আরেকটা মান দেওয়া আছে যে গাড়িটিকে আমরা 70 মিটার দূরে থামাতে চাই। তো এটা থামাতে চাইলে আমাদের কত পরিমাণ বাধাদানকারী বল প্রয়োগ করতে হবে সেটা বের করতে হবে। তো দেখো এখানে ভর দেওয়া আছে m = 600 কেজি, এবং গাড়ির আদি বেগ দেওয়া আছে দেখো এখানে 30 মিটার/সেকেন্ড। তো শেষ বেগটা যেহেতু আমাদের থামাতে হবে বল প্রয়োগ করে, তার মানে শেষ বেগটা 0 হবে, অর্থাৎ শেষ বেগ v = 0। দূরত্ব, যেটা অতিক্রম দূরত্ব s = 70 মিটার, এটা দেওয়া আছে এখানে। এবং বাধাদানকারী বলের মান বের করতে হবে F=হোয়াট। এবং আরেকটা যেটা মান বের করতে হবে সেটা হলো ঘর্ষণ গুণাঙ্কের মান, যেটা মিউ এস, সেই মিউ s = হোয়াট আমরা দেখলাম এটা। তো এখন দেখো আমরা জানি F=ma। তো F=m এটা দেওয়া আছে, আর এর মান আমরা এখান থেকে বের করব v²= e² - 2s। যেহেতু আমাদের মন্দন সৃষ্টি হবে, অর্থাৎ বা মানে যে বলটা প্রয়োগ করব, বল প্রয়োগ করার ফলে বস্তুটা থামবে, তার মানে এখানে ত্বরণটা মন্দন হিসেবে কাজ করবে, এবং এই জন্য এখানে কিন্তু আমরা এটাকে মাইনাস ধরছি, কারণ ত্বরণের ঋণাত্মক মানে কিন্তু মন্দন। তো এখানে দেখো আমরা এখানে মানগুলো বসাই, যেহেতু থামিয়ে দেওয়া হচ্ছে, ভি এর মান 0, ই এর মান দেওয়া আছে, এর মানটা আমরা মূলত এখান থেকে বের করব। তাহলে এর মানটা দেখো চলে আসছে a = 6.429 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো এর মানটা এখানে বসাও, এই যে বসালাম এখানে এর মানটা, তাহলে আমরা বলের মানটা, যে বাধাদানকারী বল, সেই বলের মানটা আমরা পেয়ে গেছি। দেখো 3857 নিউটন, অর্থাৎ 3857 নিউটন চলে আসছে। তো এখন আমরা যে ঘর্ষণ গুণাঙ্কের মান, সেই মানটা বের করবো, অর্থাৎ মিউ এস ইকুয়াল টু এফ এস বাই আর। তো এফ এস মানে যে বলের কারণে আমাদের সৃষ্টি হচ্ছে ঘর্ষণটা, সেই বলের মানটা আমরা এখান থেকে পেয়ে গেছি। আর আর এর মানটা হলো আমাদের এখানে বস্তুটার ওজন। তাহলে ওজনটা আমরা জানি W = mg, যেটা অবিলম্ব প্রতিক্রিয়ার মান। তো এম এর মান দেওয়া আছে এটা 600, আর জি এর মান তো তুমি জানো 9.8। তাহলে দুইটাকে গুণ করলে কিন্তু আমরা আর এর মান পাবো। তাহলে এখানে বলের মান আমরা এখান থেকে পেয়েছি, আর এর মানটা বসালেই দেখো এই যে আমাদের ঘর্ষণ গুণাঙ্কের মানটা বের হয়ে আসছে। তো ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইকাল টু 0.66। এটা একক নাই কিন্তু, এটা আমি বারবার বলছি। তো এগুলোর উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের একটা অ্যাসাইনমেন্টের ম্যাথ আছে। আচ্ছা, 6 নম্বর ম্যাথ যেটা দেখছি, দেখো একটি অনুভূমিক তলের উপর 2.6 কেজি ভরের একটি বস্তু গতিশীল করতে 20 নিউটন বলের প্রয়োজন। বস্তু ও তলের মধ্যকার যে ঘর্ষণ গুণাঙ্ক অর্থাৎ মিউ এস এর মান বের করতে হবে। যদি 90 নিউটন মানের অনুভূমিক বল বস্তুটিকে সুষম বেগে গতিশীল রাখে, তাহলে বস্তু এবং তলের মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক তার মান বের করতে হবে। এখানে দুইটার মান বের করতে হবে। তো দেখো এখানে বস্তু ভর দেওয়া আছে 2.6 কেজি, এবং সীমাস্থ ঘর্ষণ বল যেটা এফএস, সেটা হলো আমাদের 20 নিউটন। আর স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস এর মান বের করতে হবে। আর চলক ঘর্ষণ গুণাঙ্ক, অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্ক কিন্তু দুই ধরনের, একটা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর একটা চলক
ঘর্ষণ গুণাঙ্ক, একটাকে আমরা মিউএস ধরে প্রকাশ করলাম এবং আরেকটাকে মিউকে ধরে প্রকাশ করলাম, এবং এটাকে দেওয়া আছে দেখো এখানে। তো আমরা জানি মিউএস ইকাল টু এফএস বাই আর। তো মিউএস ইকাল টু এফএস এর মান বসালাম এবং আর এর মানটা কিন্তু আমরা জানি যেহেতু অবিলম্ব প্রতিক্রিয়া, এবং এই অবিলম্ব প্রতিক্রিয়া হলো আমাদের ওজনের সমান ধরা হয় ডব্লিউ ইকাল টু এম জি। তো এম এর মান বসাই এবং জি এর মান এখানে বসালে আর এর মান পাবো। এখানে আমরা আর এর মান বসিয়ে দিলাম, তাহলে মিউএস ইকাল টু 0.75 চলে আসছে। এবং আবার হলো যেটা যে চলক ঘর্ষণ গুণাঙ্ক যেটা মিউ কে ইকাল টু এফ কে বাই আর। তো এফ কেটা হলো আমাদের এখানে 19 নিউটন, এই যে যেটা দেওয়া আছে। আর আর এর মান তো আমরা জানি যে ওই যে আর এর মানটা 2.6 ইন্টু 9.8, অর্থাৎ ভর এবং জি যদি আমরা গুণ করি তখন আমরা আর এর মানটা পাই। তো এখানে দেখো ক্যালকুলেটর ইউজ করে মিউকের মান চলে আসছে 0.75। তাহলে এখানে আমাদের দুইটা গুণাঙ্কের মান বের করতে বলছিল, একটা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউএস এর মান পেয়েছি আমরা 0.75, এবং আরেকটা হলো গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এর মান আমরা পেয়েছি 0.75। 7 নম্বর ম্যাথে দেখো আসি যে গাছ থেকে 2 কেজি ভরের একটি নারকেল সোজা নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা যদি 8.6 নিউটন হয় তাহলে নারকেলটির ত্বরণ কত, অর্থাৎ কত ত্বরণে নিচে পড়ছে সেই মানটা আমরা বের করব। তো নারকেলে ভর দেওয়া আছে দেখো এম ইকাল টু 2 কেজি। নারকেলের ওজন যেটা আমরা জানি নর্মালি যে কোনো বস্তুর ওজন ডব্লিউ ইকাল টু এম জি। তো এম এর মান এবং জি এর মান বসালাম, দেখো ওজন পেয়ে গেছে 19.6 নিউটন। আর বাতাসের বাধার যে বলটা এফএস সেটা হলো দেওয়া আছে 8.6 নিউটন, এটা কোশ্চেনে দেওয়া আছে। আর ত্বরণের মান বের করতে হবে এ ইকাল টু হোয়াট। তো ধরি খাড়া নিচের দিকে হলো ধনাত্মক দিক। তো এখানে আমরা জানি বস্তুর ওজন থেকে যদি আমরা বাধাদানকারী যে বলটা সেটা যদি মাইনাস করি তাহলে এখানে আমাদের যে বলটা কাজ করবে অর্থাৎ যে কার্যকরী বল সেই বলটা আমরা পাবো। তো ডব্লিউ ইকাল টু ডব্লিউ মাইনাস এফ এস ইকাল টু এফ ইকাল টু যেহেতু এম এ, তো এখান থেকে আমরা ডব্লিউ এর মান আমরা জানি, এফ এস এর মানও আমরা জানি, এম এর মান আমরা জানি 2 কেজি, এর মানটা আমরা বের করবো। তাহলে দেখো এর মানটা পেয়ে গেছি আমরা, এটা চলে আসছে 5.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা দেখো এখানে লাস্ট ম্যাথটা দেখছি, 8 নম্বর ম্যাথ। 2 কেজি ভরে একটি বস্তুকে একটি অনুভূমিক তলের উপর দিয়ে 6 নিউটন বল দ্বারা টানা হচ্ছে, বস্তুটির ত্বরণ কত। তো এটা কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টের যে ম্যাথটা তার সাথে অনেকখানি মিল আছে এখানে। আচ্ছা দেখো এখানে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক যেটা দেওয়া আছে 0.3, আর ভর দেওয়া আছে হলো 2, এবং তাহলে আমরা অবিলম্ব প্রতিক্রিয়ার মানটা বের করি। অবিলম্ব প্রতিক্রিয়া হলো আর ইকাল টু এম জি, সেটা আমরা পেয়ে গেলাম 19.6 নিউটন। প্রযুক্ত বল এফ যেটা সেটা আমরা এফ দ্বারা প্রকাশ করতে পারি, পি দ্বারা প্রকাশ করতে পারো, পি ইকাল টু 6 নিউটন। আর বস্তু ভর দেওয়া আছে এটা 2 কেজি। ত্বরণের মান বের করতে হবে, ত্বরণ ইকাল টু হোয়াট। তো আমরা জানি এফ ইকাল টু এম এ, তো এ ইকাল টু এফ বাই এম। তো এফ বাই এমটা দেওয়া আছে 2, আর এফটা কার্যকর বল যেটা সেটা হলো আমাদের ওজন থেকে আমরা ওই যে বলটা আমাদের বাধা দিচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্কের জন্য যে বলটা কাজ করছে সেই বল মানে ওজন থেকে ওই বলটা মাইনাস করে দিলে কিন্তু আমরা কার্যকর বল সেই বলটা পাবো, অর্থাৎ এফ এর মানটা আসবে পি মাইনাস এফ কে। তো পিটা দেখো আমরা এখানে দেওয়া আছে 6 নিউটন, আর এফ কে এর মান আমরা এফ কে এর মানটা এখানে দেওয়া আছে যে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক 0.3, এটা আমরা বসাবো না। দেখো এফ কে এর মান, তো সরি এফ কে এর মানটা আমরা বের করব। এফ কে এটা হলো যে মিউ কে ইন্টু আর, মিউ কে এর মান দেওয়া আছে, মিউ কে এর মান হলো 0.3, আর আরটা হলো আমাদের যে অবিলম্ব প্রতিক্রিয়া সেইটার মান আসছে 19.6। তাহলে এই দুইটাকে গুণ করে আমরা এফ কে এর মান পেলাম। এফ কে এর মান এখানে বসিয়ে দিলাম আমরা, ত্বরণের মান পেয়ে গেছি দেখো এ ইকাল টু 0.06 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন আমাদের যে লাস্ট টপিক যেটা নিয়ে আলোচনা করার কথা ছিল সেটা হলো অ্যাসাইনমেন্ট 1, অর্থাৎ তোমাদের যে প্রথম অ্যাসাইনমেন্টটা বোর্ড থেকে দিয়েছে এই বোর্ডের যে অ্যাসাইনমেন্টের প্রশ্ন সেই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। ওই প্রশ্নটা কিন্তু সরাসরি সলভ করে দেওয়া যাবে না, এটা আমি জাস্ট তোমাদেরকে প্রতিটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দিব, তোমরা তোমাদের মতো করে নিজেদের মতো করে, এবং ব্যতিক্রম প্রতিটা লেখায় যেন ব্যতিক্রম থাকে, সবার লেখাটা একটার সাথে একজনের সাথে যেন আরেকজনের লেখাটা অনেকখানি যদি মানে অমিল থাকে সেটা একটু খেয়াল রাখবে। যেহেতু যদিও আমাদের রেজাল্ট এক আসবে, ফর্মুলা এক, কিন্তু লেখার ধরনটা যেন একটু চেঞ্জ থাকে সবার। তো দেখো তোমাদের বোর্ডে যে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল সেই অ্যাসাইনমেন্টের ভিতরে এরকম একটা চিত্র দেওয়া আছে, দেখবে এটা অ্যাসাইনমেন্টটা তোমরা তো কোশ্চেন আকারে পেয়ে যাবো বা অনেক
অনেকে পেয়ে গেছো প্রশ্নটা। তো দেখো এখানে এরকম একটা চিত্র দেওয়া আছে এবং এখানে আমাদের অ্যাসাইনমেন্টের ভিতরে যে কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনটা হলো এই কোশ্চেনগুলো। তো দেখো এখানে আমরা প্রশ্নটা পড়ি। দেখো যে তুমি 20 মিটার/সেকেন্ড বেগে একদম খাড়াভাবে একটি 400 গ্রাম ভরে ক্রিকেট বল উপরের দিকে ছুঁড়ে মারলে, তো বলটির বেগ বনাম সময়ের গ্রাফ আঁকো। এটা বেগ বনাম সময়ের গ্রাফ আঁকতে বলছে। গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হবে সেটা বের করতে বলছে, এবং ওই বিন্দুতে ত্বরণ কত সেটা বের করতে বলছে। ওইখানে ক্রিকেট বলটির উপর ক্রিয়ারত মোট বল কত সেটা বের করতে বলছে। তার মানে এখানে এই যে যে চারটা ক খ গ ঘ, এই চারটা কোশ্চেন কিন্তু মূলত এই উদ্দীপকের উপর ভিত্তি করে। আর এই যে চিত্রটা দেওয়া আছে সেটা মূলত আমাদের ওই যে নম্বরের কোশ্চেনের যে 1 2 3 বের করতে বলছে অ্যান্সার, এই চিত্রটা মূলত আমাদের ওইখানে কাজে লাগবে। এই চিত্র কিন্তু ক খ গ এর জন্য লাগবে না, এটা একটু খেয়াল রেখো। তাহলে দেখো প্রথমেই আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে এবং প্রথম যে ক নাম্বার কোশ্চেনটা যেটা আমাদের বলছে যে বলটির বেগ বনাম সময়ের গ্রাফ আঁকো। তো বেগ বনাম সময়ের গ্রাফ আঁকার জন্য তোমার সময়ের মানটা বের করে নিতে হবে। সময় সময় টি ইকাল টু ভি নট বাই জি। এই ভি নট বাই জি দিয়ে সময় বের করবে। ভি নটের মান তো দেওয়াই আছে, দেখো 20, আর জি এর মান তো তুমি জানো 9.8। এখান থেকে সময় বের করবে এবং এই সময়ের জন্য, সময় জিরোর জন্য বেগ কত, সময় কত যেটা আসবে তার জন্য বেগের মান কত, মানে 2 3টা সময়ের জন্য 2 3টা বেগের মান একটা চার্ট করবে। চার্ট করে ওইটা তোমরা একটা রাফ মানে গ্রাফে একটা রাফ করে ওই গ্রাফটা আঁকতে হবে। অর্থাৎ গ্রাফটা যে আঁকবে সেখানে আমাদের এক্স অক্ষের দিকে সময় এবং ওয়াই অক্ষের দিকে আমাদের বেগের মান থাকবে। তো ভিন্ন ভিন্ন সময়ের জন্য ভিন্ন ভিন্ন বেগের মানগুলো বসালে আমাদের গ্রাফটা আসবে। গ্রাফের চেহারাটা আমি একটু বলে দিচ্ছি। গ্রাফের চেহারাটা প্রায় ভি এর মতো মানে দেখতে হবে। তো এটা তোমরা ওই সমীকরণের সময় বের করে চার্ট লিখে তারপরে গ্রাফটা অঙ্কন করবে। গ্রাফটা আমি আবারও বলছি, গ্রাফটা দেখতে কিন্তু ভি এর মতো হবে। আচ্ছা, তারপরে আমাদের যেটা বলছে সেটা হলো গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির বেগ কত। আমরা জানি যে গতিপথের সর্বোচ্চ বিন্দুতে যেহেতু ওটা খাড়া উপর দিকে নিক্ষেপ করছে এবং সর্বোচ্চ উচ্চতায় এর কিন্তু বেগের মানটা শূন্য হবে, এবং এটা এই শূন্যটাই তোমরা ব্যাখ্যা করে বুঝিয়ে দিবে। কিছু কথা লিখতে হবে। তারপর তোমরা সর্বোচ্চ উচ্চতার মান বের করবে, এইচ ইকাল টু ইউ স্কোয়ার বাই 2g বা ভি নট স্কোয়ার বাই 2g, এটা ধরে উচ্চতা বের করবে। ওই উচ্চতার মানের উপরে ভিত্তি করে বেগের মানও বের করবে, অর্থাৎ বেগ ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এই সমীকরণে বসিয়ে তোমরা বেগের মানটাও বের করবে। বেগের মান বের করে দেখবে যে জিরো আসছে, এবং এটাই ব্যাখ্যা করে দিবে, গাণিতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবে এবং কিছু কথা লিখতে হবে। সেই কথাগুলো কিন্তু সবার জন্য একটু ভিন্নতা থাকে, সেটা একটু লক্ষ্য রেখো। তারপর দেখো যেমন গ নাম্বার বলেছে যে ওই বিন্দুতে ত্বরণ কত, সেই ত্বরণের মান বের করতে হবে। তো ত্বরণ, তো আমরা জানি যে এটা কিন্তু ত্বরণটা হলো আমাদের যে বাতাসের ঘর্ষণ যদি আমরা উপেক্ষা করি, এবং জি এর মানটা কিন্তু এটা খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণের মানটা পরিবর্তন হয় না। তার মানে উপর দিকে যে জি কাজ করে অভিকর্ষ ত্বরণ জি, সেই জি এটাই হবে আমাদের ওই বিন্দুর ত্বরণ। সেটাও তোমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করবে। তো ওই বিন্দুতে ক্রিকেট বলটির উপর মোট বল কত। তো মোট বল মানে এখানে উপর দিকে যেহেতু নিক্ষেপ করছি বল, কিন্তু আমরা জানি যে বল এফ ইকাল টু এম এ, তাহলে এখানে এম এ হবে না, এম এর এর জায়গায় জি হবে। তো হলো এখানে এম এর মান দেওয়া আছে 400 গ্রাম, এটাকে তোমরা কেজিতে নিয়ে জি এর সাথে গুণ করে দিলে কিন্তু বল পাবে। এটাও কিন্তু তোমরা ব্যাখ্যা করে দিবে এবং বিস্তারিত লেখার চেষ্টা করবে। তারপর দেখো যে ঘ নাম্বার সরি উম নাম্বার যে কোশ্চেন, যেটা যে ফিগার 1 এ 1.5 কেজি ভর একটি টেবিলের উপর স্থির অবস্থা আছে। এখানে দেখো যেটা চিত্রে দেখানো হয়েছে 1.5 কেজি। তো 2 কেজি ভরের আরেকটি ভর একটি অপসারণশীল সুতা দিয়ে ঝুলানো হলো। তো টেবিল ও 1.5 কেজি ভরের মাঝখানে যে মানে ঘর্ষণ গুণাঙ্ক, সেই ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে 0.2। এই ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং এটার উপরে কিন্তু আমরা ম্যাথও করেছি। তো এখন আমাদের গ নম্বর বলছে যে ভর দিয়ে ত্বরণ কত। তো ত্বরণের মান বের করব যে প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা টানের একটা সমীকরণ, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা টানের একটা সমীকরণ, সেই দুইটা টানের সমীকরণ লিখে সমীকরণ দুটাকে ক্যালকুলেশন করলে আমরা ত্বরণ পাবো। ঠিক আছে। তো প্রথম বস্তু ভরের ত্বরণ বের সরি প্রথম বস্তুর জন্য আমরা টানের সমীকরণ বের করব। তার জন্য আমাদের ঘর্ষণ বলের মানটা বের করতে হবে। তো ঘর্ষণ বলের মান কিন্তু আমরা জানি ঘর্ষণ বলের মান হলো
এই যে ঘর্ষণ গুণাঙ্কের সাথে যদি আমরা অবিলম্ব প্রতিক্রিয়ার মানটা গুণ করে দেই, অবিলম্ব প্রতিক্রিয়া হলো mg, যে 1.5 ইন্টু 9.8, এটা যদি গুণ করে দিই তাহলে ঘর্ষণ বল পাবো। তাহলে টানের সাথে আমরা প্রথম বস্তুর ক্ষেত্রে টানের সমীকরণ নির্ণয় করব, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে টানের সমীকরণ ধরে দুটি সমীকরণকে তুলনা করলে আমরা ভর দিয়ে ত্বরণ পাবো। এবং তারপরে একটা অংশ দেখা বলছে যে সূত্রটি অপ্রসারণশীল না হলে তোমার উত্তরের কি পরিবর্তন হতো। অর্থাৎ দেখো এখানে যে সূত্রটা দেওয়া আছে সেটা কিন্তু অপ্রসারণশীল। এখন অপ্রসারণশীল না হলে কি মানে কি হতো সেটা আমাদের ব্যাখ্যা করতে বলছে। তো এটা তুমি তোমার মতো করে ব্যাখ্যা করবে যে সূত্রটা যখন অপ্রসারণশীল না হয়ে প্রসারণশীল হবে তখন প্রসারিত হতে আর কিছুটা ওজন ব্যয় হবে, তো ওজন ওখানে কমে যাবে, অর্থাৎ মানে ওজনের মান কমলে জি এর মান কমবে, এই কথাগুলো তুমি এখানে ব্যাখ্যা আকারে লিখবে। তারপর সুতার টান বের করো, অর্থাৎ এখানে যে তুমি ভর দ্বয়ের ত্বরণ বের করছো ওখানে আমাদের টানের সমীকরণ ছিল প্রথম বস্তুর জন্য দ্বিতীয় বস্তুর জন্য। তো তুমি এখন যে ত্বরণের মানটা পাবে ওই ত্বরণের মানটা যে কোনো একটা প্রথম অথবা দ্বিতীয় বস্তুর জন্য যে টানের সমীকরণ সেখানে বসায় দিলেই সুতার টান পেয়ে যাবে। তারপর দেখা বলছে যে 2 কেজি ভরের সরণ বনাম সময়ের গ্রাফ আঁকো। তো 2 কেজি ভর মানে এই যে দ্বিতীয় বস্তুটি যেটাকে ঝুলায় দেওয়া হয়েছে পরবর্তীতে, এইটার জন্য আমাদের সরণ বনাম সময়ের গ্রাফ আঁকতে বলছে। তো আমরা নর্মালি যে এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সমীকরণটা ধরে এর মান তো তুমি এখানে প্রথম কোশ্চেনের ভিতরে পেয়ে গেছো। ভি নটের মান যেহেতু স্থির অবস্থায় ঝুলানো আছে, ভি নটের মানটা 0, অর্থাৎ আসবে আমাদের এস ইকাল টু হাফ এটি স্কোয়ার। তো এই হাফ এটি স্কোয়ার এস ইকাল টু, তাহলে সময় ভিন্ন ভিন্নর জন্য সময় মনে করো 0, সময় 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, ভিন্ন ভিন্ন সময়ের জন্য ভিন্ন ভিন্ন সরণ বের করবো। অর্থাৎ এস ইকাল টু যে হাফ এটি স্কোয়ার লিখলাম সেখানে আমরা ভিন্ন ভিন্ন সময়ের জন্য ভিন্ন ভিন্ন সরণ বের করবো, একটা চার্ট করব। এস ইকাল টু হাফ এটি স্কোয়ার সমীকরণের ভিতরে একবার সময়ের মান 0 বসাবা, একবার 1 বসাবা, একবার 2 বসাবা, 3 বসাবা, 4 বসাবা, এবং এর মান তো আমরা একে পেয়ে গেছি। তো এই ওই মানগুলো বসিয়ে আমরা সরণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য ভিন্ন ভিন্ন সরণের মান বের করব। সরণের মান এবং সময়ের মান এই দুটো মানকে আমরা চার্টে লিখে তারপরে একটা গ্রাফ হিসাবে আমরা এক্স অক্ষে সময় এবং ওয়াই অক্ষে সরণের মান বসিয়ে একটা গ্রাফ অঙ্কন করবে। তো এইগুলো হলো আমাদের যে অ্যাসাইনমেন্টের যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করলাম। এগুলো সবাই সুন্দর করে লেখার চেষ্টা করবে এবং এগুলোর উপরে কিন্তু ভালো মতো আমাদের মূল্যায়ন করতে হবে। খাতাটা যেন অনেক সুন্দর থাকে, লেখা অনেক যত্ন করে লিখতে হবে। তো আজকের ক্লাসের এখানে আমি যে টপিকগুলো পড়ানোর কথা ছিল সেগুলো আমি অলরেডি পড়িয়ে ফেলেছি। এখন দেখো আমরা আজকের ক্লাসে কি কি শিখলাম। যে পড়ন্ত বস্তুর সংক্রান্ত যে গ্যালোরির সূত্র সেই সূত্রগুলো আমরা বিবৃতি করেছি, ম্যাথ করেছি, এগুলো বলের সংজ্ঞামূলক ধারণা নিয়েছি এবং এখান থেকে আমরা অনেকগুলো বল নিয়ে আমরা আলোচনা করেছি এবং এগুলো ম্যাথও করেছি। এবং যে তোমাদের অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটা ছিল অ্যাসাইনমেন্ট 1-এর সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকের ক্লাসের আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি।